এই যে এটা সবাই ভালো করে একটু দেখবা, শুরু থেকে শেষ পর্যন্ত এটার মধ্যে টোটাল সিলেবাস পুরাটা দিয়ে দিছি সলভ করে, যেটা ছিল স্যারে দিছে। এখন থিওরি যদি একটা একটা করে ওইটা বুঝাইতে যাই তাহলে তো এটা অনেক সময়ের ব্যাপার, আর এটা একটা একটা করে সব কিছু বোঝানোর মতো পসিবলও না। তো যেইগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আমি ওইগুলো একটু বুঝাই যাই, সিরিয়াল ধরে যাই। যেমন শুরুতে আমরা এটা দেখি, এটাতে এসে হোয়াট ইজ ডেটা সায়েন্স। এই ডেটা সায়েন্সের একটা ডেফিনেশন আছে, সিম্পল ডেফিনেশন আছে। তারপরে হোয়াই ডেটা সায়েন্স, সরি হোয়াই লার্ন ডেটা সায়েন্স, এটা এগুলো ওই যে আমাদের স্যার যেটা দিয়েছিল, হোয়াট প্রবলেম ডেটা সায়েন্স সলভ, কী কী প্রবলেম সলভ করে ডেটা সায়েন্স, এই যে এগুলা। তারপরে হচ্ছে ডেটা সায়েন্স পাইপলাইন। এই ডেটা সায়েন্স পাইপলাইনের মধ্যে থেকে আমাদের এই যে প্রবলেম, তারপরে হচ্ছে ডেটা ক্লিনিং, মানে যে স্টেজগুলো আছে 7টা স্টেজ, এগুলো খুবই ভালো করে দেখবো। এর মধ্যে থেকে ফার্স্টের 3টা স্টেজ তো একদম মোস্ট ইম্পর্ট্যান্ট। যদিও এই স্টেজের খুব একটা কাজ নাই, এই ডেটা আর ক্লিনিং এই দুইটার মধ্যেই মেইন কাজ। তো এইগুলো ভালো করে দেখা লাগবে, আর সবগুলোর কোনটা কী করে এইগুলো জাস্ট একবার করে ব্রিফ করে তো এগুলো মানে মনে থাকে যেন, মুখস্থ করার কিছু না এগুলো। এই যে প্রবলেম ডেফিনেশন, ডেটা কালেকশন, ডেটা ক্লিনিং, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, মডেলিং, ইভ্যালুয়েশন, ডিসিশন আর ডেপ্লয়মেন্ট, এগুলো। তারপরে আসছে ইটিএল। আচ্ছা, ইটিএল এর ফুল ফর্ম হচ্ছে এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড। এই ইটিএল এর মধ্যে আবার তিনটা, এই যে এখানে যে টোটাল 7টা নিয়ে কাজ করছি আমরা, এই 7টার মধ্যে থেকে ইটিএল এ আবার মেন দুইটা আর একটা হচ্ছে টোটালটা নিয়ে কাজ করে। যেমন হচ্ছে আমরা ইটিএল এর এক্সট্রাক্ট যদি চিন্তা করি, এক্সট্রাক্টের মধ্যে বলা আছে সে ডেটা কালেক্ট করে, ডেটা কালেক্ট করার বিভিন্ন ফরমেশন নিয়ে ইউজ করে। তার মানে হচ্ছে আমাদের এই যে এই প্রবলেম ডেটা, এই ডেটা পার্টের কাজগুলো যা আছে সব এক্সট্রাক্টের মধ্যে হয়। তারপরে ট্রান্সফর্মের মধ্যে হয় এই ক্লিনিং পার্টের কাজগুলো। আরেকটা হচ্ছে লোডের মধ্যে কি হয়, আমরা যে ডেটাগুলো নিয়ে কাজ করছি বা ডেটা ক্লিন করলাম, ডেটা কালেক্ট করছি, করার পরে একটা জায়গায় স্টোর করা লাগবে না জিনিসটা, ওই স্টোর করার যে জায়গাটা ওইটাই বলে হল লোড। যেমন এসকিউএল ডাটাবেজে ডেটা ওয়্যার হাউস, ক্লাউড ডেটা বা ক্লাউড স্টোরেজ যেই সব জায়গা আছে ওই সব জায়গার মধ্যে স্টোর করার যে সিস্টেম, ওইটাই হচ্ছে আমাদের লোড। এখন আরেকটা হচ্ছে ইটিএল এর ডায়াগ্রাম, এটা লাগে না যদিও, জাস্ট এটা হচ্ছে আমাদের কোন প্রসেসে একটা থেকে আরেকটাতে কাজ করে যায় এই জিনিসটা দেখানোর জন্য। যেমন ফার্স্টে আমরা ডেটা সোর্স যেটা ওইটা মানে খুঁজে বের করি, তারপরে ডেটা কালেক্ট করার পরে ওই এক্সট্রাক্টের মাধ্যমে ডেটা কালেক্ট করি, করার পরে ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্মের মধ্যে হচ্ছে আমাদের ওই যে এখানে যেগুলো হয় ওই ক্লিনিং, ডাটা ক্লিনিংয়ের মধ্যে যা যা থাকে, ডাটা ক্লিনিংয়ের মধ্যে এই যে মিসিং ভ্যালু, রিমুভ ডুপ্লিকেটস, ফিক্স, এগুলো এগুলো নিয়ে পরে আরও আছে ডিটেলস। আচ্ছা, এইগুলো এই যে ট্রান্সফর্ম কাজ করে, লোড কাজ করে, পরে একটা জায়গার মধ্যে কিনা স্টোর করে এটা। তারপরে হচ্ছে রোলস ইন ডাটা সায়েন্স, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা আসতে পারে। রোলস ইন ডাটা সায়েন্স বলতে কি, এই ডাটা সায়েন্সের কোন মানে কোন পার্সনের রোলটা কি ডাটা সায়েন্সের উপর, এর মধ্যে থেকে এই 4টা বেশি ইম্পর্টেন্ট। আরও আছে 5-6টা আছে, কিন্তু এই 4টাই বেশি ইম্পর্টেন্ট। যেমন ডাটা অ্যানালিস্ট কী কাজ করে, ডাটা সায়েন্টিস্ট কী কাজ করে, এমএল ইঞ্জিনিয়ার কী কাজ করে, এবং এমএল অপারেটরস কী কাজ করে তারা। এবং এই যে শর্টকাটেও দেওয়া আছে যাতে সহজে দেখলেই মনে হয়। আচ্ছা, তারপরে আছে কি ডেটা সায়েন্স পাইপলাইন অ্যান্ড রোল। আচ্ছা, ডেটা সায়েন্স পাইপলাইনের সাথে রোলের একটা কম্বিনেশন আছে, যে ডেটা সায়েন্সের পাইপলাইনের কোন স্টেজের জন্য কোন কোন রোলের কাজগুলো ইম্পর্টেন্ট। যেমন প্রবলেম ডেফিনিশনের মধ্যে প্রোডাক্ট অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট তারা কাজ করে। তারপরে ডেটা কালেকশনের জন্য ডেটা ইঞ্জিনিয়ার কাজ করে, ডেটা ক্লিনিংয়ের জন্য ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট কাজ করে। এভাবে সবগুলো দেওয়া আছে, এই যে এখানেও শর্ট করে দেওয়া আছে, ইজিলি দেখলেই বুঝতে পারবা সবাই। তার হচ্ছে ডেটা অ্যানালিস্ট ভার্সেস ডেটা সায়েন্টিস্ট, এটা হচ্ছে পার্থক্য ডেটা অ্যানালিস্ট আর সায়েন্টিস্টের মধ্যে, কে কী কাজ করে, কার জন্য কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, এই কাজগুলো এখানে আছে। এখন আসে ফাইল ফরম্যাটস, এই জিনিসটাও অনেক ইম্পর্ট্যান্ট। ফাইল ফরম্যাটসের মধ্যে থেকে আমাদের প্রায় 9টা না 10টা আছে, এর মধ্যে থেকে আমরা এই 6টাই করবো বেশি। এখন এই 6টা দেখে আমাদের এই যে সিএসবি, টিএসবি, এক্সেল, জেসন, রিলেশনাল ডাটাবেস, এসকিউলাইট আর হচ্ছে গিয়ে এইচডিএফ5, এর মধ্যে থেকে কোনটা কখন কাজে লাগে আমাদের সিনারিও থেকে এমন দিতে পারে যে এই সিনারিওর উপর বেসিস করে আমাদের কোন ফাইল ফরম্যাটটা সবচেয়ে বেশি সুইটেবল। আমাদের কুইজে যেটা আসছিল, একটা কোশ্চেন আসছিল কুইজে, যে 50 জিবির একটা ডাটা, ওইটার মধ্যে নিউমেরিক্যাল অ্যারেও আছে এবং ফাস্ট অ্যাক্সেস দরকার খুব। তো ওই ডাটার জন্য বা ওই স্টোর ডাটার জন্য আমরা কোন ডাটা ফরম্যাটটা ইউজ করব। তো ওইটার জন্য আমাদের ছিল এইচডিএফ5, এই ফরম্যাটটা ইউজ হয়েছে। কিভাবে, কেন, এগুলো এই যে এখানে আমাদের কুইক মেমোরিতে সিএসবি টিএসবি দিয়ে কী বোঝায়, কখন কোনটা, এগুলো আছে। আর হচ্ছে এই যে কোন জিনিসটা কোশ্চেনে উল্লেখ থাকলে আমরা বুঝবো যে হ্যাঁ, এটা ওইটা। যেমন ছোট সিম্পল, স্মল সিম্পল শেয়ারিং, এগুলো যদি থাকে তাহলে হচ্ছে সিএসবি। বিজনেস ওয়ার্ক, এটা হচ্ছে এক্সেল। এপিআই, এটা হচ্ছে আমাদের জেসন। তারপরে এপিআই আরেকটা আছে ওই ওয়েব ডেটা,
বা ওয়েব স্ক্র্যাপিং, এগুলা এটা জেসনের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে আমাদের এই লার্জ স্ট্রাকচার ডাটা, এটা হচ্ছে এসকিউএল ডাটাবেস, আর এটা হচ্ছে এসকিউ লাইট। এসকিউএল আর এসকিউ লাইট কাছাকাছি। এসকিউএল হচ্ছে গিয়ে বড় ডাটা সেট, এসকিউ লাইট হচ্ছে গিয়ে একটু লাইট ওয়েট, যেন মানে এটা একটু হালকা আর ফাস্ট বেশি। এই সায়েন্টিফিক বিগ ডাটার জন্য আমরা HDF5 ইউজ করি। আচ্ছা, তারপরে কি আসছে, তারপরে আসছে ডাটা ক্লিনিং। আচ্ছা, ওই যে উপরে যেটা দেখে আসলাম ডাটা ক্লিনিং, এই ডাটা ক্লিনিংয়ের 5টা প্রসেস আছে, এই 5টা প্রসেস এখানে কাজ করতেছে। মিসিং ভ্যালু, ইনকনসিস্টেন্স ভ্যালু, ডুপ্লিকেটস, আউটলায়ার্স, রং টাইপ, এই 5টা। এখন এই 5টা দিয়ে কি বুঝাইতেছে, যে মিসিং ভ্যালু বলতে কি বুঝায়, ডাটা ইজ অ্যাবসেন্ট হোয়ার এ ভ্যালু শুড এক্সিস্ট। আমাদের যে ডাটা সেটটা আছে, ডাটা সেটের মধ্যে কোনো ভ্যালু যদি না থাকে তাহলে ওইটারে বলে মিসিং ভ্যালু। যেমন এজের একটা কলাম আছে, এজ কলামের মধ্যে ব্ল্যাঙ্ক, কোনো কিছু দেওয়া নাই, স্যালারি কলামের মধ্যে কোনো কিছু দেয় নাই, তাহলে এটা হচ্ছে গিয়ে মিসিং ভ্যালু। তো এইগুলো কীভাবে সলভ করে, যেমন আমরা কলামটা ড্রপ করব, পুরো কলাম অথবা রো ওইটা ড্রপ করে দিব, তাহলে আমাদের এই জিনিসটা ফিক্স হয়ে যেতেছে এভাবে। ইনকনসিস্টেন্স ভ্যালু মানে হচ্ছে গিয়ে সেম ডাটা এক এক জায়গায় এক একভাবে ইউজ হয়। মেইল, তারপরে হচ্ছে ছোটো হাতের এম দিয়ে মেইল, আর এম, তিনটার মানে একই কিন্তু হচ্ছে এখানে আলাদা আলাদাভাবে লেখা হয়েছে। এখন ওইটারে আমরা স্ট্যান্ডার্ডাইজ একটা ফরম্যাটে নিয়ে আসবো, এটা হচ্ছে গিয়ে হাউ টু ফিক্স। সেম এইভাবে আছে ডুপ্লিকেট। ডুপ্লিকেট মানে তো বুঝি, কোনো ভ্যালু যদি রিপিটেড অবস্থায় থাকে ওই ভ্যালুটারে রিমুভ করবো। আউটলায়ার্স হচ্ছে হিউজ ভ্যালু আমাদের ডাটা সেটের মধ্যে, মানে ডাটা সেটের তুলনায় যদি ভ্যালুটা খুব বেশি বড় অথবা খুব বেশি ছোট হয়ে যায় তখন ওইটা হচ্ছে আউটলায়ার, এটা রিমুভ করে দিব আমরা। রং টাইপ, রং টাইপ বলতে হচ্ছে আমাদের একটা মানে ডাটার স্লটের মধ্যে চাইছে হচ্ছে নাম্বার, আমরা দিয়ে রাখছি হচ্ছে অ্যালফাবেট, তাহলে এটা একটা টাইপ রং না। তারপরে হচ্ছে যে এইখানে মনে করি যে চাইছে আমাদের 1200 স্টোর টেক্সট, আচ্ছা এখানে কোনো একটা পিকচার চাইছে, আমরা ওইখানে নাম্বার দিয়ে দিয়ে দিলাম, তো ওইটারে আমরা কি করব, কনভার্ট করব, যদি পসিবল হয় কনভার্ট করব, না হলে বাদ দিয়ে দিব এভাবে। এই যে এখানে ওয়ান লাইন এক্সপ্লেন আছে কীভাবে শর্টকাটে মনে রাখার জন্য, মিসিং ভ্যালুর জন্য কি ডাটা ইজ মিসিং, ইনকনসিস্টেন্সির জন্য এটা। আর এই যে এই জিনিসটা এটা আমাদের লেকচার শিটে ছিল, কোনটা দিয়ে কী বুঝায় আসলে, এই সলভগুলোও দিয়ে দিছি, যে প্রিমিয়াম, তারপরে হচ্ছে প্রিমিয়াম আর প্রেম, এখানে 3 ধরনের ইয়ে আছে, ভ্যালু আছে। এখন 3টা ভ্যালুর মান কিন্তু সেম, মানে 3টা ভ্যালু দিয়ে সেম জিনিসটা এটা আইডেন্টিফাই করতেছে। আমরা আগে বলেছিলাম যে যদি কোনো একটা স্ট্যান্ডার্ড ভ্যালুর বিপক্ষে যদি অন্য বেশ কিছু ভ্যালু ইউজ হয় আলাদা আলাদা, তখন ওইটা হচ্ছে আমাদের ইনকনসিস্টেন্স ভ্যালু, হয়ে যায় সেম রাইটিং, সরি সেম থিং রিটেন ডিফারেন্টলি, এক একটা এক একভাবে লিখছে, তো এটা হচ্ছে ইনকনসিস্টেন্স। এটারে আমরা কী করবো, এটার স্ট্যান্ডার্ডাইজ একটা লেভেলে নিয়ে আসবো, কীভাবে সলভ করা লাগে এইগুলো আর কি। তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক মান্থ, তাহলে ব্ল্যাঙ্ক মান্থ কি, এটা মিসিং ভ্যালু ইম্পিউটেশন করা, মানে মিসিং ভ্যালু এটা ইম্পিউট করা লাগবে। ওকে, তারপরে হচ্ছে ডুপ্লিকেট কাস্টমার রেকর্ড, এটা কি করবো আমরা, কাস্টমারের আইডি ধইরা ওই কাস্টমারটারে রিমুভ করে দিব একদম। এখন এইজ দিছে 300, এখন এইজ কখনো 300 হয় না, এটা একটা আউটলায়ার, দেখেই বুঝতে পারতেছি আমরা এই ইম্পসিবল ভ্যালু বা যেটা ট্রিট অ্যাজ মিসিং, এই ভ্যালুটারে আমরা মিসিং হিসেবে কল্পনা করে বাদ দিয়ে দিব, এটা হচ্ছে কি একটা আউটলায়ার ভ্যালু। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে সাইন আপ ডেট স্টোরড অ্যাজ টেক্সট। আচ্ছা, এই যে এই ডেট, যেটা ডেটটারে স্টোর করছে মানে টেক্সট আকারে, এখন ডেট কখনো টেক্সট আকারে স্টোর হয়, এটা তো একটা রং ডেটা টাইপ হয়ে গেছে, তাই না? এগুলোই। এখন এই 5টা মনে রাখার একটা শর্টকাট টেকনিক হচ্ছে গিয়ে এই জিনিসটা মনে রাখলে হয়, এমতে হচ্ছে মিসিং ভ্যালু, আইতে ইনকনসিস্টেন্ট, ডিতে ডুপ্লিকেট, ওতে আউটলায়ার্স, ডব্লিউতে রং টাইপ। ওকে, গেলাম এটা। ফিচার ইঞ্জিনিয়ারিং, ফিচার ইঞ্জিনিয়ারিংয়ে কী কী আছে, ফিচার ইঞ্জিনিয়ারিং জিনিসটা ভালো মনোযোগ দিয়ে দেখি সবাই, এখানে একটু ম্যাথ আছে। আচ্ছা, ফিচার ইঞ্জিনিয়ারিং কি, ফিচার ইঞ্জিনিয়ারিং জিনিসটা হচ্ছে আমাদের ওই ডাটা ক্লিনিং এবং ইডিএ, এই দুইটার মাঝামাঝি অবস্থায় পড়ছে জিনিসটা, মানে ইডি এর মধ্যেই পড়ে, বলা যায় কিছুটা। এখন ফিচার ইঞ্জিনিয়ারিংয়ে কী করি আমরা, ফিচার ইঞ্জিনিয়ারিং, ফিচার বলতে কী বোঝায় আগে এটা বুঝতে হবে। ফিচার বলতে হচ্ছে একটা ডাটা সেটের যে কলামগুলো আছে, ওই প্রত্যেকটা কলাম বা প্রত্যেকটা কলাম নেম যে এগুলোর এক একটা ফিচার বলা হয়। এখন এই ফিচার ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কী করি আমরা, ফিচার ইঞ্জিনিয়ারিংয়ে মেইনলি 3টা কাজ করি, একটা হচ্ছে ফিচার স্কেলিং, তারপরে হচ্ছে করি ফিচার সিলেকশন, এবং লাস্ট যেটা ওটা হচ্ছে গিয়ে ফিচার ক্রিয়েশন। এখন ফিচার সিলেকশন, ফিচার ক্রিয়েশন ওই পরে দেখি, এটি থিওরিটিক্যাল। ফিচার স্কেলিং দিয়ে এই দুটো দেখি। ফিচার স্কেলিংয়ের মধ্যে আমাদের 3 ধরনের আছে, একটা হচ্ছে মিন ম্যাক্স স্কেলিং বা নর্মালাইজেশন বলে, তারপরে হচ্ছে জেড স্কোর স্কেলিং অথবা স্ট্যান্ডার্ডাইজেশন বলে, আরেকটা হচ্ছে গিয়ে লগ স্কেলিং। এখন লগ স্কেলিং যেটা, ওইটা আমাদের আপাতত লাগবে না, ওইটা বাদ দিলাম, শুধু শুধু বাড়ায় লাভ নাই। আচ্ছা, এখন মিন ম্যাক্স স্কেলিংটা কীভাবে কাজ করে, এটা লাস্ট ক্লাসে দেখাইছিল, যারা ক্লাস করছে তারা হয়তো বুঝতে পারছে, এটা খুবই ইজি একটা জিনিস। মিন ম্যাক্স স্কেলিং কীভাবে, মিন ম্যাক্স স্কেলিং কেন করি আগে এটা বুঝি আমরা। মনে করি আমাদের একটা ডাটা সেট আছে, এই যে এই রকমের। এখন এই ডাটা সেটটারে যদি আমরা করতে পারছি,
এই ডেটা সেটটারে যদি আমরা একটা মানে নির্দিষ্ট ফরম্যাটে বা নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে আনতে চাই, তখন আমাদের ওই জিনিসটারে একটা স্কেলিং করা বলে ওই জিনিসটারে। এখন আমরা চিন্তা করতেছি যে আমাদের এইখানে যে ডাটাগুলো আছে, এখানে 5টা ডাটা আছে, হয়তো আমরা নিয়ে কাজ করতে পারবো, কিন্তু জিনিসটা যখন আমাদের একটা ডেটা সেটের মধ্যে 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ এমন বড় বড় ডেটা থাকে, বিগ ডেটা যখন নিয়ে কাজ করি আমরা, এখন ওই বড় বড় ডেটা সেটের এক একটা ফিচার নিয়ে যখন আমরা কাজ করব, দেখবো যে কখনো কখনো দেখা যায় যে কোনো একটা ভ্যালু, মিনিমাম ভ্যালু 1 হয়ে যায়, ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যায় একদম ওই কী বলে এটা, 1 লাখ, 10,000। তো এই জিনিসটা কিন্তু খুবই তো অ্যাভারেজ ভ্যালুগুলো থাকে হচ্ছে গিয়ে 100 থেকে 500-র মধ্যে। তো ওই যে যে মিডিল যে আমাদের যে মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু যে আছে, এই মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু জিনিসটা খুবই আউটলায়ারের মতো কাজ করে এখানে। তো এই জিনিসটার জন্য আমাদের যে পরবর্তীতে দিয়ে পারফর্ম করার জন্য যে ভিজুয়ালাইজেশনগুলো দেখায়, ওইটাতে একটু ইফেক্ট হয়, ছোট বড় হয়ে যায় জিনিসটার কারণে, খুবই খারাপ দেখা যায়। তো এইসব ইয়ার কারণে আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসি জিনিসটা। স্ট্যান্ডার্ড ফরম্যাট বলতে কী করি, আমরা একটা ফিক্সড রেঞ্জের মধ্যে নিয়ে আসি। এখন আমরা চাইলে এই মিন ম্যাক্স ক্যালকুলেশনের মাধ্যমে 3 ধরনের ফিক্সড রেঞ্জ বানাইতে পারি। একটা হচ্ছে 0 থেকে +1, অথবা -1 থেকে 0, এবং -1 থেকে +1, এই 3 ধরনের ফরম্যাট নিতে পারি। তো আমরা 0 থেকে +1 যেটা, ওইটাই করব, ওইটাই বেশি জনপ্রিয় আর সহজ। আচ্ছা, এখন যেহেতু এইটা আছে এখানে, এখান থেকে আমাদের এই যে এটা হচ্ছে ফর্মুলা, মেন ফর্মুলা। এই ফর্মুলার মাধ্যমে আমরা একটা ভ্যালুরে স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাটে মানে নর্মালাইজেশনের মাধ্যমে মিন ম্যাক্স স্কেলিং করব। কীভাবে? এই যে এখানে বলছে এক্স মাইনাস মিন ডিভাইডেড বাই ম্যাক্স মাইনাস মিন। এখন এই ম্যাক্স মাইনাস মিন দিয়ে বোঝাইতেছে রেঞ্জ। এখন এইটা যদি আমরা দেখি যে এখানে ম্যাক্স ভ্যালু কত, ম্যাক্স ভ্যালু আছে, সরি ম্যাক্স ভ্যালু হচ্ছে এটা, এবং মিন ভ্যালু হচ্ছে এটা। এখন 60 থেকে যদি আমরা 20 বিয়োগ দিই, তাহলে যেই ভ্যালুটা পাবো ওইটা হচ্ছে আমাদের এই নিচে ম্যাক্স মাইনাস মিন বা রেঞ্জের ভ্যালু। এখন এই যে রেঞ্জ যে পাইলাম আমরা, এই রেঞ্জের ভ্যালু মাধ্যমে আমরা মিন ম্যাক্স স্কেলিং করে ভ্যালুগুলো ফরম্যাট মানে নর্মালাইজেশন করব। এখন এইখান থেকে এক্স বলতে বুঝাইতেছে এখানে প্রত্যেকটা ডাটা সেটের এক একটা ভ্যালু, মানে ডাটা সেটের এক একটা ভ্যালু আর কি। একটা ডাটা সেটের এখানে আছে 20, এটা একটা এক্স, এবার একটা 30 একটা এক্স, 40 একটা এক্স, প্রত্যেকটা আলাদা আলাদা এক্স। এখন একবার করে একটা করে বসাবো, বসানোর পরে আমরা দেখব যে আমাদের ভ্যালুটা কি হয়। এই যে এখন যদি দেখি যে আমরা যদি 40 এটারে যদি স্কেল করতে যাই, তাহলে আমাদের ভ্যালু এখানে কি আছে, ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, সরি ম্যাক্সিমাম না, তো এখানে হবে 40, এক্স এক্স যদি আমাদের 40 হয়, আর মিন হচ্ছে আমাদের 20। এখন এটারে যদি আমরা স্কেলিং করি, করার পরে পাইছি হচ্ছে 0.5, এই ভ্যালুটা একটা পাইছি। এখন আবার আমরা বাকি যে ভ্যালুগুলো আছে সবগুলো নিয়েও যদি চিন্তা করি, সবগুলো নিয়ে ক্যালকুলেশন করি, সবসময় দেখবো ভ্যালুগুলো সবসময় 0 থেকে 1-এর মধ্যেই আসবে, কখনো মাইনাসে বা 1-এর থেকে বড় হবে না এটার কারণে। এখন যদি আমরা -1 থেকে 0-র মধ্যে আনতে চাই, তখন আমরা সেম এইখানে কিছুই করবো না, শুধু এই মিনের জায়গায় ম্যাক্স করে দিব, তখন আমরা -1 থেকে 0 পর্যন্ত হবে। আর যদি -1 থেকে +1-এ করতে চাই, তখন ওইটা আবার একটু বড়, এখানে এ আর বি দিয়ে ক্যালকুলেশন করা লাগে। এখন ওই রেঞ্জ আমাদের ফিক্সড করে দেওয়া লাগে এটা। আচ্ছা, ওইটাতে আমরা না যাই এত ঝামেলার মধ্যে। এটা হচ্ছে আমাদের নর্মালাইজেশন। এখন এই নর্মালাইজেশন বা মিন ম্যাক্স স্কেলিং, এটা যদি কোশ্চেনে আসে কখনো যে এই ফিচারটা মিন ম্যাক্স স্কেলিংয়ের মাধ্যমে দেখাও অথবা নর্মালাইজেশন করে দেখাও, যদি হয় তাহলে এইরকম করে আমরা দেখাই দিব। আচ্ছা, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। স্ট্যান্ডার্ডাইজেশন যেটা, ওইটা হচ্ছে আমাদের জেড স্কোর স্কেলিং। জেড স্কোর স্কেলিং করলে জেড স্কোর ক্যালকুলেশন আমরা এর আগেও পড়ছি। কীভাবে পড়ছিলাম, ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স, ওইভাবে যখন আমরা বের করছিলাম, ওইটার শেষে এই জেড স্কোর, জেডের একটা ভ্যালু বের করছিলাম। এখন এই জেড স্কোর জিনিসটা কি, এটা আমাদের বোঝা লাগবে আগে। জেড স্কোর একটা ভ্যালু, এই ভ্যালুটাই আমাদের বোঝায় যে আমাদের ডেটা সেটের যেই কলামটা বা যেই ফিচারটা নিয়ে আমরা কাজ করতেছি, এই ফিচারের অ্যাভারেজ ভ্যালু থেকে আমার সিলেক্টেড যেই ভ্যালুটা আছে, ওই ভ্যালুটা আসলে কত মাত্রা উপরে বা কত মাত্রা নিচে আছে, এই জিনিসটা বোঝায়। যেমন আমরা যদি চিন্তা করি যে আমাদের এখানে এক্সাম্পল মিন, মিন দেওয়া আছে 50, আমাদের এই যে এই ভ্যালুগুলো আগে লাগবে, 3টা ভ্যালু লাগবে আমাদের জেড স্কোর ক্যালকুলেশনের জন্য। জেড স্কোর ক্যালকুলেশনের জন্য এই যে এই ভ্যালুটা হচ্ছে গিয়ে মিউ, তারপরে হচ্ছে এক্স, আরেকটা হচ্ছে সিগমা। এই 3টা ভ্যালুর মধ্যে থেকে আমাদের এই মিউ যেটা আছে, এই মিউ মানে হচ্ছে গিয়ে আমাদের মিন। এখানে জেড স্কোর ক্যালকুলেশনের সময় মিউ দিয়ে কাজ করি আমরা, অন্য সময় এক্স বার হিসেবেও রাখি, সমস্যা নেই, একটা দিলেও এক্স বার দিলেও এখানে ভুল হবে না। এখন মিনের ভ্যালু 50, এখানে আমি 50 রাখবো। এক্স এর ভ্যালু আমাদের বলে দিছে যে ভ্যালু ইকুয়াল 70, তার মানে এক্স এর ভ্যালু এটা। আর এসডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এই সিগমা। এখন এই ভ্যালুগুলো দিয়ে আমরা একটা জেড স্কোর বানাবো। এখন এই 70-এর জন্য আমাদের জেড স্কোর আসছে 2। এর মানে হচ্ছে আমার মিন ভ্যালু থেকে আমাদের এই 70 ডাটা সেটের মধ্যকার এই 70 ভ্যালুটা 2 ইউনিট বা 2 এসডি উপরে আছে।
যেহেতু প্লাসে আছে সুতরাং এটা উপরে আছে, যদি মাইনাসে থাকতো তখন ওটা নিচে থাকতো, আমরা মাইনাস হিসেবে লিখতাম না। এইখানে ক্যালকুলেশনের সময় শুধু মাইনাসটা দেখাইতাম, কিন্তু এখানে যখন আমরা এক্সপ্লেন করব তখন লিখবো যে আমাদের এই যে ভ্যালুটা 70, যে ভ্যালুটা আছে 70 ভ্যালুটা 2 SD উপরে আছে, বা 2 SD আপার দ্যান দ্য মিন, অথবা লিখবো 2 SD লোয়ার দ্যান দ্য মিন, এইভাবে লিখবো আমরা। প্লাসের জন্য আপার আর মাইনাসের জন্য লোয়ার, এভাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের মানে ভ্যালু কি এই দিয়ে দুইটা ছিল দিবে? মিন ম্যাক্স ক্যালকুলেশন আর স্ট্যান্ডার্ডাইজেশনে। হ্যাঁ, কারো কোনো ইস্যু? আমাদেরকে কি এই ভ্যালুটা দিয়ে দিবে যে সত্য দুইটা? হ্যাঁ, যদি তোমার এই মানে জেড স্কোর ক্যালকুলেট করতে বলে তাহলে এই ভ্যালুগুলো দেওয়া থাকবে, অথবা তোমার একটা ডাটা সেট দিয়ে বলতে পারে যে ডাইরেক্ট জেড স্কোর ক্যালকুলেশন করো, তখন তো নিজে থেকে বের করা লাগবে। যেমন মিন বের করবা কিভাবে, মিন মানে অ্যাভারেজ, অ্যাভারেজ বের করবা শুধু সবগুলো ডাটা সেটে তাদের যোগ করে সংখ্যা দিয়ে ভাগ করবা, শেষ। এসডি বের করে কি এইভাবেই তো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা তো সবাই পারি, এটা তো আবার নতুন করে বলার কিছু নাই। এটা হচ্ছে কিভাবে মিন ভ্যালু যেটা আছে, মিন ভ্যালু থেকে প্রত্যেকটা মানে ডাটা সেটের প্রত্যেকটা ভ্যালু মাইনাস করব, মাইনাস করার পরে ওই মাইনাস ভ্যালুটার স্কোয়ার করব, স্কোয়ারের সামেশন করব, সামেশনের পরে আবার এন বা এন অথবা n-1, যেটা যদি পপুলেশন হয় তাহলে এন, আর যদি স্যাম্পল হয় তাহলে এসডির তো ওই যে n-1 দিয়ে ভাগ ফর্মুলা করব। আছে, হ্যাঁ, এসডির তো একটা ফর্মুলা আছে না? আমি বলছি যে ভ্যালু ইকুয়াল টু 70, আমাদেরকে কি এরকম হ্যাঁ, একটা হ্যাঁ, ভ্যালু হ্যাঁ, দিয়ে এই দিবে? ভ্যালুটা দেওয়াই থাকবে। এই ভ্যালুটা যদি দেওয়া থাকে, যদি দেওয়া না থাকে তাহলে যে কোনো একটা ধইরা নিবা তুমি, নিজের ইচ্ছা মতো ধইরা নিয়ে কাজ করবা। যে আমাদের এইখানে আমরা যদি ধরি যে 70 নিয়ে দেখাই, তাহলে 70-র মাধ্যমে আমাদের এখানে এসডি আসছে, মানে জেড স্কোর আসছে 2, সুতরাং আমাদের এই ডেটা সেটের এই ফিচারটাতে এই 70 ভ্যালুটা 2 SD উপরে অবস্থিত মিনি ভ্যালু থেকে। এটা হচ্ছে সবাই চুপ দেখুন। আচ্ছা, এই দুই টাইপের ম্যাথে কার কোনো ইস্যু আছে? আচ্ছা, ইস্যু যদি না থাকে সামনে আগাই। এখন আছে ফিচার সিলেকশন আর ফিচার ক্রিয়েশন, এই দুইটা একটা আরেকটার সাথে কানেক্টেড জিনিসটা। ফিচার সিলেকশন দিয়ে কি বোঝায় আগে এটা একটু বুঝি আমরা। ফিচার সিলেকশন একটা মজার জিনিস। ফিচার সিলেকশন কেমনে কাজ করে? ফিচার সিলেকশন হইতেছে আমরা অপ্রয়োজনীয় যে কোনো জিনিস বাদ দিয়ে দিব। এখন যে কোনো জিনিস বলতে আমরা এখানে ফিচারই বুঝাইতেছি, কারণ হইতেছে আমরা ফিচার সিলেকশন নিয়ে কাজ করতেছি, ফিচার নিয়ে কাজ করতেছি, সুতরাং আমাদের এখানে যে কোনো জিনিস বলতে ফিচার। ফিচার বলতে এক একটা কলাম। এখন আমার কাছে মনে করি যে এই যে এখানে আমাদের 5টা ফিচার দেওয়া আছে বা 5টা কলামের নাম দেওয়া আছে। এখন এই যে ফিচারগুলো আছে, এই ফিচারগুলোর মধ্যে থেকে আমরা চিন্তা করব যে আমার এই মডেলের জন্য বা মডেলটারে ভালোভাবে ট্রেন করানোর জন্য কোন ফিচারগুলা মোস্ট ইম্পর্ট্যান্ট, আর কোন ফিচারগুলা না হইলেও চলে বা দরকার নাই। এই জিনিসটা আমরা দেখব, নিজেরা চিন্তা করব। এটার মধ্যে এআই এর কোনো কানেকশন নাই, এটা আমরা নিজেরা চিন্তা করি পুরোটা। এখন এই যে চিন্তা করব, এই চিন্তা করার মাধ্যমে আমরা কয়েকটা বাদ দিব আর বাকি কয়েকটা রাখবো। এখন এই যে আমরা যদি দেখি ফিচার্স, এখানে এই 5টা ফিচার্সের মধ্যে থেকে বলছে হাউস সাইজ, হাউস কি কয়, হাউস প্রাইস প্রেডিকশনের জন্য এই ডেটা সেটটা আছে। এখন এটার মধ্যে হাউস সাইজ একটা কলাম আছে, রুম নাম্বার একটা কলাম আছে, তারপরে হচ্ছে আমাদের লোকেশন একটা কলাম আছে, ওনার্স ফেভারিট কালার এটা একটা আছে, হাউস আইডি আছে। এখন এই যে 5টা ফিচার আছে, এই ফিচারের মধ্যে থেকে আমাদের যে ফার্স্টের 3টা আছে, এই 3টা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট লাগবেই। এই 3টা ছাড়া আমরা বাকি কাজ করতে পারবো না, কারণ লোকেশনের উপর ডিপেন্ড করে আমাদের প্রাইস কিন্তু উঠানামা করে, নাম্বার অফ রুমস এটার উপরে উঠানামা করে, এবং সাইজের উপরে উঠানামা করে। কিন্তু ওনারের ফেভারিট কালার এইটার উপরে কি কোনো দরকার হয় আমার, এইটা নিয়ে কি কোনো প্রাইজের উঠানামা হয়? অবশ্যই না। তারপরে হচ্ছে হাউস আইডি। এখন হাউস আইডি কি হবে, এটার মধ্যে এটার সাথে তো কোনো কানেকশন নাই। আমার হাউস আইডি যদি থাকে যে 58, অথবা থাকলো 59, অথবা থাকলো 68, এখন যাই থাকুক এইগুলো থাকলে কি আমার কোনো আসে যায়? অবশ্যই না। যেহেতু এইগুলো অপ্রয়োজনীয় ফিচার, সুতরাং এইগুলো আমরা বাদ দিয়ে দিই, শুধুমাত্র প্রয়োজনীয় ফিচারগুলো রাখি। এই যে এই 3টা ছিল আমাদের প্রয়োজনীয় বা ইম্পর্টেন্ট ফিচার, এইগুলো রাখছি। এই যে আফটার ফিচার সিলেকশন আমরা এই 3টা রাখছি এবং রিমুভ করে দিছি হাউস আইডি এবং ওনার্স ফেভারিট কালার। এই জিনিসটাই হচ্ছে ফিচার সিলেকশন। মেন কথা হচ্ছে অপ্রয়োজনীয়গুলো বাদ দিব এবং ইম্পর্টেন্টগুলোই শুধু রাখবো। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে ফিচার ক্রিয়েশন। এখন এই যে আমরা যে এখানে 3টা ফিচার নিয়ে কাজ করছিলাম, 3টা ফিচার নিয়ে যে কাজ করছি, এই 3টা ফিচারের বাইরেও তো আমার আরও কিছু ফিচার লাগতে পারে, তাই না? এমন কিছু হইলো যে আমাদের ফিচারের মধ্যে এই যে এখান থেকেই দেখাই, ফিচার ক্রিয়েশন মানে হচ্ছে গিয়ে আমরা নতুন কোনো ফিচার ক্রিয়েট করা আমরা নিজেদের ইচ্ছা মতো, এটাও আমরা নিজেরা চিন্তা ভাবনা করে বের করি। এখন আমাদের এখানে একটা ডেটা সেটের মতো আছে যে এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে, বার্থ ইয়ার আছে। এখন বার্থ ইয়ার আছে, কিন্তু আমাদের লাগবে হচ্ছে এইজ। তো আমরা কি পারি না যে আমাদের এই বার্থ ইয়ার থেকে আজকের ডেট বাদ দিয়ে, মানে আজকের ডেট থেকে বার্থ ইয়ারটা যদি বাদ দেয় তাহলে কত বছর আসছে এটা আমরা ইজিলি বের করতে পারবো না?
এই জিনিসটাই এখানে করছে যে আমাদের একটা এক্সিস্টিং ফিচারের থেকে অন্য আরেকটা নতুন ফিচার ক্রিয়েট করছি দরকারি, যেটা আমাদের জন্য মানে দরকার, ওই জিনিসটা আমরা ক্রিয়েট করছি। এই জিনিসটারই বলে হচ্ছে ফিচার ক্রিয়েশন, অথবা এই যে এখানে বলছে ক্রিয়েট এ নিউ ফিচার। বুঝছি সবাই? এখানে এই যে কয়েকটা আছে, এক্সাম্পল আছে, আরেকটা এক্সাম্পল আছে যে হাইট দেওয়া আছে এবং ওয়েট দেওয়া আছে, হাইট এত ওয়েট এত। তো আমার লাগবে হচ্ছে বিএমআই, তো আমরা বিএমআইটা কিন্তু ইজিলি বের করতে পারবো এটার সাথে ক্যালকুলেশন কইরা। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন যদি আমরা যাই এটাতে সামারি টেবিল, এটা হচ্ছে যে উপরের যে তিনটা আছে, তিনটা দিয়ে কোনটা দিয়ে কি বোঝায়, যেমন ফিচার স্কেলিং, এটা হচ্ছে মেক ভ্যালুস সিমিলার ইন এ রেঞ্জ, একটা ফিক্সড রেঞ্জের মধ্যে নিয়ে আসে। তারপরে হচ্ছে ফিচার সিলেকশন, কিপ অনলি ইম্পর্টেন্ট ফিচার, বাকি সব বাদ দিব। তারপরে ফিচার ক্রিয়েশন হচ্ছে ক্রিয়েট নিউ ইউজফুল ফিচার, যেগুলো দরকারি নতুন একটা ফিচার বা একটা দুইটা যেই কটা দরকার লাগে ওই কটা এ করবো। আচ্ছা, তারপরে আসি ইডিএ। ইডিএ এর মানে কি একটু আগে দেখে আসছিলাম উপরে, এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস। এটার মধ্যে এইগুলো দিয়ে কি বোঝায়, এই ইডিএ দিয়ে বোঝায় হচ্ছে আমাদের ডেটার ভিজুয়ালাইজেশন। মেইন কথা হচ্ছে যে এটা একদম ইজি, ইজি ল্যাঙ্গুয়েজে ডেটার ভিজুয়ালাইজেশন। ডেটার ভিজুয়ালাইজেশন কেন করি আমরা, এটার একটা কারণ আছে। ডেটার ভিজুয়ালাইজেশন করার কারণ হচ্ছে আমরা এই ডেটা বা এই ডেটা সেটের জন্য আমরা কোন ধরনের মডেল রান করাবো বা কোন ধরনের মেশিন লার্নিং মডেলটা নিয়ে আমরা কাজ করব, এইটা জানার জন্য আমরা এই ইয়েগুলো কাজ করি, ইডিএ নিয়ে কাজ করি। এখন আমাদের কাছে কিন্তু প্রায় পাঁচ সাত না আরও বেশি, মানে 10 থেকে 15 20টা আলাদা আলাদা মডেল আছে। এখন কোন মডেলটা কোন ডেটা সেটের জন্য বেশি সুইটেবল, এইটা জানার জন্য আমাদের এই এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করা লাগে। এটার মধ্যে কী কী আছে, যেমন হিস্টোগ্রাম আছে, বক্স প্লট আছে, বার চার্ট আছে, স্ক্যাটার প্লট আছে, এরকমের টোটাল প্রায় 24টা থেকে 25 ধরনের প্লট আছে। তা আমাদের তো এতগুলো লাগবে না, আমাদের শুধু এই যে ফার্স্টের এই দুইটা দেখলেই হবে কালকের জন্য। এখন এই দুইটা যদি আমরা দেখি, বক্স প্লট তো সবাই পারার কথা, এটা আশা করি কারো মনে হয় না কোনো ইস্যু থাকার কথা। বক্স প্লট স্ট্যাটিস্টিক্সেও করছি, ডাটা সায়েন্সেও করছি, তাও আচ্ছা দেখাই দিব না, সমস্যা নেই। এখন হিস্টোগ্রাম কি, হিস্টোগ্রাম ছোটোবেলায় করে আসছিলাম। হিস্টোগ্রাম মানে হচ্ছে বার চার্ট। এখন বার চার্ট আর হিস্টোগ্রাম এখানে দুইবার আলাদা আলাদা করে লিখছে। অনেকের মনে হতে পারে যে দুইটা আলাদা কেন লিখছে, যে যদি একই হয়। এখন দুইটা একই, কিন্তু আবার এক না। কেমনে? আমরা হিস্টোগ্রাম ইউজ করি কন্টিনিউয়াস ডাটা অথবা হচ্ছে নিউমেরিক্যাল ডাটার জন্য, আর বার প্লট বা বার চার্ট ইউজ করি হচ্ছে গিয়া স্ট্যাটিক, মানে কি বলে, ডিসক্রিট ডাটা অথবা হচ্ছে আমাদের ওই ক্যাটাগরিক্যাল ডাটার জন্য। এখন ক্যাটাগরিক্যাল ডাটা কখনো ফ্র্যাকশন হয় না, কিন্তু নিউমেরিক্যাল ডাটা কিন্তু আমাদের ফ্র্যাকশন হইতে পারে, কন্টিনিউয়াস ডাটা ফ্র্যাকশন হইতে পারে। আচ্ছা, এই যে হিস্টোগ্রাম, এই হিস্টোগ্রামের জন্য আমরা কি করছি, যে এই রকমের একটা ডাটা সেট আমাদের দেওয়া আছে। এখন বলছে যে এই ডাটা সেটের উপর বেসিস করে একটা হিস্টোগ্রাম প্লট করো। একদম সহজ, শুধু আমরা অ্যারেঞ্জ করব। অ্যারেঞ্জ করার পরে ডাটা সেটটা দেখবো যে কোন ক্যাটাগরিতে কয়টা আছে। যেমন 18 আছে 2টা, 19 আছে একটা, 20 আছে 3টা, বা 21 আছে একটা, 22 আছে 3টা, আর হচ্ছে গিয়ে 23। এই যে হইলো এখানে, এই যে ভ্যালুগুলো দিলাম, এইখানে বসাইলাম, এই ভ্যালুগুলোই হচ্ছে আমাদের এখানে কয়টা কয়টা পাইলাম, এইগুলো খালি এখানে বসাই দিছি। এইখানে এই ওয়াই অক্ষ বরাবর সবসময় ফ্রিকোয়েন্সি থাকবে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে গিয়ে ছোট থেকে বড় আকারে যতগুলো আমার দরকার ওইগুলো নিব। আর এই নিচে যেইগুলো থাকবে ওইগুলো হচ্ছে আমাদের ডেটা সেটের, যেই ডাটা নিয়ে কাজ করতেছি ওই ডাটার বসাবো এই এক্স অক্ষ বরাবর। তো ওয়াই অক্ষ বরাবর আমরা ফ্রিকোয়েন্সি বসাইছি। ফ্রিকোয়েন্সি বলতে এখানে হচ্ছে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত ছিল, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এখানে 3টা আছে যেহেতু, সুতরাং 3। তো এইটাই, 18 আছে কয়টা, 18 আছে 2টা, এই যে 2 পর্যন্ত উঠছে। 19 আছে একটা, 20 আছে 3টা, 21 আছে একটা, 22 আছে কয়টা, 2টা, আর 23 আছে একটা। এইভাবে শুধু বসাই দিছি। এখন এই জিনিসটা আমাদের কি করে, এই জিনিসটা কেন আমরা ইউজ করি, এই জিনিসটা দিয়ে আমরা ইজিলি ডিস্ট্রিবিউশন বুঝতে পারি। এই যে শো ডেটা ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে আইডেন্টিফাই স্কিউনেস অ্যান্ড ডিটেক্ট পিক অ্যান্ড স্প্রেড। আচ্ছা, আমরা যারা ওই স্কিউনেস বা ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যারা পড়ছি বা বুঝছি একটু ভালোভাবে, তারা হয়তো বুঝতে পারবো যে ডেটা স্প্রেডনেস কি আর স্কিউনেস কি। স্কিউনেস বলতে হচ্ছে ডেটাটা কোন দিকে বেশি ঝোঁক আছে, কোন দিকে ডানের বেশি ঝোঁক আছে না বামে বেশি ঝোঁক আছে, নাকি সমান অবস্থায় আছে। যেমন এই ডেটা সেটটা যদি আমরা দেখি, এদের মধ্যে কোন দিকে বেশি ঝোঁক আছে, কেউ বলতে পারবো? এটা স্কিউনেসটা কি? আচ্ছা আমি বলি, এটা হচ্ছে একটা রাইট স্কিউড ডাটা। এটা এসিমেট্রিক না? না না, সিমেট্রিক না, এটা একটা হালকা রাইট স্কিউড। সিমেট্রিক পুরোপুরি না। সিমেট্রিক হয়তো যদি এই জিনিসটা বাদ থাকতো, এই যে এইটা যদি বাদ দিয়ে দিতাম, তাহলে সিমেট্রিক হয়ে যেত। দেখি এই যে সমান হয়েছে, কিন্তু এইটার জন্য এটা হালকা রাইট স্কিউড হয়ে গেছে। কারণ এই যে রাইট সাইডের ডাটা একটু বেশি, আমাদের টোটাল মিডিয়ান যদি এইটা হয় তাহলে এই পাশে একটু বেশি আছে। হ্যাঁ, যেহেতু এই পাশে বেশি আছে সুতরাং এটা হালকা রাইট স্কিউড। তো আমাদের মূল লক্ষ্য থাকে সবসময় ডাটাগুলোর সিমেট্রিক অবস্থায় আনা, এটা হচ্ছে লক্ষ্য। কিন্তু এমন তো হয় না কখনো।
তো এই যে ফ্রিকোয়েন্সি টেবিল মানে কি বলে এটা হিস্টোগ্রাম, এই হিস্টোগ্রাম দিয়েই আমাদের এই ডাটার ডিস্ট্রিবিউশন বা স্কিউনেস, এই যে বললাম যে এটা রাইট স্কিউ ডিস্ট্রিবিউশন বলতে বুঝাইলাম যে এটা কতটুকু ডিস্ট্রিবিউট মিন থেকে মানে অ্যাভারেজ ভ্যালু থেকে কতটুকু দূরে অবস্থিত, যে এটা যদি অ্যাভারেজ হয় তাহলে এইদিকে এখান থেকে কতটুকু দূরে, এই যে এইগুলাই বুঝায় এটা। এখন পিক মানে হচ্ছে গিয়ে উপরে কতটুকু উপরে আছে, আর স্প্রেড মানে হচ্ছে কতটুকু ডানে বামে ছড়ানো আছে, এই জিনিসটা বোঝায় পিক আর স্প্রেড দিয়া। পিকের আরেকটা অর্থ আছে, ওইটারে বলে কার্টোসিস। ওইটা হয়তো বা আমরা যারা থার্ড সেমিস্টারে একটু ভালো করে দেখছিলাম তারা হয়তো টুকটাক মনে থাকতেও পারে, আর না হলে নাই, সমস্যা নাই। কার্টোসিসের মধ্যেও তিন ধরনের আছে, মেসোকার্টো, ল্যাপ্টোকার্টো, আরেকটা জানি কি আছে, আহ, যাই হোক, ওইটা আমাদের আপাতত লাগতেছে না। তো এটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। এখন হিস্টোগ্রাম পাইছি, হিস্টোগ্রামের মধ্যে কিন্তু এটা কন্টিনিউয়াস, বললাম যে এটা নিউমেরিক্যাল ভ্যালু আর কন্টিনিউয়াস ডাটা নিয়ে কাজ করে। এখন যদি বলতো বার চার্ট করতে, তখন আমাদের মনে করি একটা ডাটা সেট দেওয়া আছে যে আমাদের ড্যাফোডিলের 10টা ডিপার্টমেন্টের স্টুডেন্টের সংখ্যা দেওয়া আছে, বললো এটা একটা প্লট করো। এখন তখন আমরা কি করব, স্টুডেন্টের সংখ্যা তো কখনো ফ্র্যাকশন হইতে পারে না, তাই না? স্টুডেন্টের সংখ্যা যখন ফ্র্যাকশন হওয়া পসিবল না, আবার হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া, ফ্রিকোয়েন্সি না সরি, আমাদের ক্যাটাগরি ক্যাটাগরাইজ করা হয়েছে এখানে ডিপার্টমেন্টের মাধ্যমে, সুতরাং ডিপার্টমেন্ট একটা ক্যাটাগরিক্যাল ডাটা। যেহেতু এখানে ডিপার্টমেন্ট একটা ক্যাটাগরিক্যাল ডাটা, সুতরাং আমরা এখানে এই জাস্ট এই যে এইভাবে লিখবো যে এখানে এসডাব্লিউই সফটওয়্যারের আছে 500 জন, সিএসির আছে 700 জন, এনএফির আছে 300 জন, এইভাবে খালি খাম্বা তুলে দিব, আর কিছুই না, জাস্ট এইটাই মানে হাইয়েস্ট যেটা আছে ওইটা এই যে এইখান দিয়ে বসাবো যে হাইয়েস্ট কতটুকু পর্যন্ত উঠতে পারে, আর এই দিক দিয়ে যেই ডাটার ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরিগুলো এখানে লিখবো, শেষ। এখন যদি বক্স প্লটটা দেখি, বক্স প্লটের মধ্যে তো মেন এই 5টা জিনিস, 5 নম্বর সামারি, এই 5টা জিনিস লাগে, মিনিমাম লাগে, ম্যাক্সিমাম লাগে, Q1 Q2 Q3, এই তিনটে লাগে। এখন এইগুলোর সূত্র, এই বক্স প্লট তো আশা করি সবাই পারে টুকটাক, এটাতে কারো কোনো ইস্যু থাকার কথা না। এই যে IQR কীভাবে, Q3 - Q1, লোয়ার লিমিট আপার লিমিট কোনটা দিয়ে কী বোঝায়। এই যে এখানে একটা ডেটা সেট দিচ্ছে, ডেটা সেটের মাধ্যমে আমরা যদি দেখি যে আমাদের লোয়ার লিমিট কত, মিন দেওয়া আছে এটা, ম্যাক্সিমাম দেওয়া আছে 30, তারপরে Q1 দেওয়া আছে 4.5, সরি Q1 তো দেওয়া নাই, এটা এগুলো বের করছি আমরা আমাদের এই ডাটা সেটের থেকে। মিডিয়ান বের করছি, ফার্স্টে মিডিয়ান হচ্ছে 7 বের হয়েছে এখানে। তারপরে আমরা 7-এর পরে এখান থেকে এই যে এই চারটা ডাটা নিয়ে করছি, এই চারটার পরে বের হয়েছে 4.5, আর এই চারটা ডাটা নিয়ে করছি পরে বের হয়েছে 9.5, এই যে 9.5, এগুলো করলাম। করার পরে আমরা এই যে IQR বের করছি, আপার লিমিট বের করছি, লোয়ার লিমিট বের করছি। করার পরে আমরা এখানে বক্স প্লট করলাম। বক্স প্লট করার জন্য মিডিয়ান বসানো লাগে, Q1 Q2 এইগুলো বসানো লাগে। বসানোর পরে আমরা যে এই যে আপার লিমিট আর লোয়ার লিমিট যে বের করছি এইগুলোর সাথে কম্পেয়ার করে দেখবো যে আমাদের ডেটা সেটের মধ্যে কোনো ডেটা এই আপার লিমিটের থেকে বেশি আছে কিনা এবং লোয়ার লিমিটের থেকে কম আছে কিনা। যদি আপার লিমিটের থেকে বেশি এবং লোয়ার লিমিটের থেকে কম যদি কোনো ভ্যালু থাকে, ওইগুলো আউটলায়ার হিসেবে কাউন্ট হয়। যেমন এখানে যে 30 যে আছে এটা একটা আউটলায়ার, এটা আমরা এখানে এই পাশে বসাইছি। তারপরে এই যে এই ভ্যালু যেটা আছে 2, এটা হচ্ছে আমাদের একটা মিনিমাম ভ্যালু, কিন্তু এইখানে ম্যাক্সিমাম ভ্যালু হিসেবে কিন্তু এটা কাউন্ট হবে না। এখানে মনে হয় জিনিসটা একটু আমার লিখতে ভুল করছি। এখানে ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে গিয়ে আউটলায়ার ব্যতীত আমার আপার লিমিটের ভিতরে সবচেয়ে বড় মান যেটা ওইটা। তার মানে আমাদের এই ডেটা সেটের মধ্যে 30 যদি বাদ দেয় তাহলে আমাদের হাইয়েস্ট ভ্যালু হবে 10, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, এভাবে। এখন এইটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে হচ্ছে গিয়ে যে ইউজেস হচ্ছে শোজ দ্য সেন্টার মানে মিডিয়ান বোঝায়, শোজ দ্য স্প্রেড সেখানে IQR। ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 30 হলো না, এটা আবার একটু একটু বলো হ্যাঁ, তো। বুঝি না আরেকবার। মানে ম্যাক্সিমাম ভ্যালু কেন 30 হলো ও, না, এটা একটু বলো তো ম্যাক্সিমাম আবার। ভ্যালু 30 না, এটা বলছি। ম্যাক্সিমাম ভ্যালু 30 না হওয়ার কারণ হচ্ছে আমরা দেখব যে আমাদের ওই যে যেটা বললাম আউটলায়ার ডিটেকশন কিভাবে করি। আউটলায়ার ডিটেকশন করি হচ্ছে গিয়ে আমাদের আপার লিমিটের থেকে যদি বড় কোনো ভ্যালু থাকে ডেটা সেটে এবং লোয়ার লিমিটের থেকে যদি কম কোনো ভ্যালু থাকে, তখন ওই ভ্যালুগুলোরে আউটলায়ার হিসেবে ডিটেক্ট করা যায়। এখন এইখানে আপার লিমিট আসছে কত, আপার লিমিট আসছে আমাদের 17। এখন আমরা ডেটা সেটের সাথে কম্পেয়ার করবো যে 17 থেকে বড় কোনো আছে কিনা। এখানে দেখলাম যে 17 থেকে বড় আছে হচ্ছে 30, এবং লোয়ার লিমিট কত ছিল, -3। এখন -3 থেকে ছোট কিছু আছে কিনা, যেহেতু -3 থেকে ছোট নাই, সুতরাং বাম পাশে কোনো আউটলায়ার নাই। আর ডান পাশে 30 যেটা, এটাই হচ্ছে আউটলায়ার, কারণ এটা 17 থেকে বড়, 17 হচ্ছে আমাদের আপার লিমিট থেকে বড়। যেহেতু আপার লিমিট থেকে বড়, সুতরাং এই 30 যে ভ্যালুটা এইটা হচ্ছে আমাদের আউটলায়ার। আর আউটলায়ার কখনো ডেটা সেটের ফিক্সড অংশ হয় না। আউটলায়ার হচ্ছে গিয়ে আমাদের আহ, মানে এটা হচ্ছে গিয়ে যে স্প্রেডের বাইরে বসে। এখন এই যে মিনিমাম ভ্যালু হচ্ছে আমাদের এই 2, আর এখানে ম্যাক্সিমাম ভ্যালু হবে আউটলায়ার ব্যতীত আমাদের আপার লিমিটের সবচেয়ে আপার লিমিটের সবচেয়ে কাছাকাছি যে বড় মানটা আছে ওইটা। কারণ আপার লিমিট 17, 17 ভিতরে, 17 থেকে নিচে
সবচেয়ে কাছাকাছি মান আছে কোনটা 10, যেহেতু 10 আছে সুতরাং এখানে 10 হবে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। এটা আমার লিখতে হয়তো ভুল করছি, খেয়াল নাই। বুঝছি সবাই? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন যাই মেন, এই যে এই দুইটা জিনিস খুবই 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 ইম্পর্টেন্ট। এই দুইটার মধ্যে থেকে একটা তো শিওর আসবে, দুইটাও আসতে পারে, কোনো শিওর নাই। এখন এইগুলা কিভাবে কাজ করে, একটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এলএলএম, আর একটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অথবা টার্মিনোলজিস অফ আরএজি। এখন এলএলএম আর আরএজি কোনটা দিয়ে কি বোঝায়, কিভাবে কাজ করে, এগুলো আমাদের বোঝা লাগবে। জিনিসটা দেখে অনেক বড় মনে হইতেছে, কঠিন মনে হইতেছে, কিন্তু আসলে এত কঠিন না, খুবই ইজি একটা জিনিস। আচ্ছা, এলএলএম জিনিসটা কি? এলএলএম মানে হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এখন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যে আছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলতে কি বোঝায়? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে ওই সব এআই বা ওই সব মডেলগুলো যেই সবের মধ্যে আমাদের হিউজ পরিমাণ ডেটা নিয়ে কাজ করে, একদম একদম মানে দুনিয়ার সব ধরনের অ্যান্সার তাদের কাছে আছে। এটা হচ্ছে এক ধরনের, একবারে কথা, এক কথায় যদি বলি চ্যাট জিপিটি, জিমিনাই, গ্রক, এইগুলো হচ্ছে এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এখন এই যে এলএলএম গুলো আছে, এই এলএলএম গুলোর কাজ করার একটা মানে ধরন আছে। কাজ করে কিভাবে, একটা সবগুলোই সেম একটা ফরম্যাট ইউজ করে বা সেম একটা স্টেপ ইউজ করে কাজ করে। তো এই স্টেপগুলো হচ্ছে এই যে এইখানে টোটাল 6টা স্টেপ আছে, এই 6টা স্টেপ তারা ইউজ করে। কিভাবে কাজ করে? সর্বপ্রথম আমরা যেই ডেটাটা তাদের পাঠাই, মানে হচ্ছে আমরা যে তাদের কোশ্চেনটা করি, কোয়েরি যেটা থাকে আমাদের, ওই কোশ্চেন যেটা আছে ওইটারে বলা হয় ইউজার ইন্টার, মানে ইউজার প্রম্পট অথবা প্রম্পট। সরাসরি যেটা বলি এই যে প্রম্পট টেক্সট অথবা প্রম্পট, ইউজার প্রম্পট চাই আছে। এখন এই যে প্রম্পটটা আছে, এই প্রম্পট যেটা, এই প্রম্পটটা আমরা এআই এর কাছে পাঠাই বা এলএলএম এর কাছে দেই, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কাছে দেই। দেওয়ার পরে সে কি করে, সে এটারে টোকেনাইজেশন করে। এখন টোকেনাইজেশন জিনিসটা কি? টোকেনাইজেশন মানে হচ্ছে গিয়ে আমাদের এই যে কোশ্চেনটা ছিল বা যেই প্রম্পটটা ছিল, এই প্রম্পটের সে তার ইচ্ছা মতো আলাদা আলাদাভাবে ভাগ করে। এখন এই ভাগের কোনো ধরনের ফিক্সড কোনো ইয়ে নাই, হিসাব নাই। এখন তার ইচ্ছা মতো সে করতে পারে। এমনও হইতে পারে যে সে ওয়ার্ড ওয়াইজ করবো, অথবা এমনও হইতে পারে যে একটা ওয়ার্ড এইভাবে এইখান থেকে এই একটা ওয়ার্ডেরই দুইটা ভাগ করে দিল, অথবা এমনও হইতে পারে যে এই ওয়ার্ড, এই যে এইটা যদি আমরা হোয়াট ইজ এআই এটা যদি চিন্তা করি, যে এই হোয়াটের ডব্লিউএইচ এ, এটা একটা একটা টোকেনে নিল, টিআইএস এটা আরেকটা টোকেনে নিল, এআই আরেকটা টোকেনে নিল, এবং এই যে কোশ্চেন মার্ক যেটা, এটা আলাদা আলাদাভাবে নিতে পারে। এটা তার ইচ্ছা মাত্র, চয়েস। এখন এই যে আলাদা আলাদা ভাগে যে ভাগ করে, এই ভাগের প্রত্যেকটা স্প্লিট বা প্রত্যেকটা পিসরে এক একটা টোকেন বলে। আর এই যে টোকেন বানানোর যে প্রসেসটা আছে, এই টোকেন বানানোর প্রসেসটারে বলা হয় টোকেনাইজেশন। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম এতক্ষণ পর্যন্ত? প্রম্পট, প্রম্পট হচ্ছে আমরা যেটা তারে দেই বা কোশ্চেনটা যেটা করি, আর টোকেনাইজেশন হচ্ছে গিয়ে সে আমাদের কোশ্চেনটারে যে স্প্লিট করে ভাগ করে করে যেটা করে, এটা হচ্ছে টোকেনাইজেশন। ওকে, এখন আসি এমবেডিং। এই এমবেডিং বা এমবেডেড ভেক্টর, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এক কথায় যদি আমরা ইজিলি চিন্তা করি, যে আমরা যেই মানে কোশ্চেনটা তারে করলাম, আমরা বাংলায় করতে পারি, ইংলিশে করতে পারি, হিন্দি, উর্দু, ফার্সি, এক একজনে এক একভাবে করতে পারে। এখন সে বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু এইসব কিছু কি বুঝে আসলে? পিসি কি কখনো, পিসি বলি বা কম্পিউটার বলি বা যত ধরনের মানে মেশিন যা আছে, মেশিন কি কখনো আমাদের এই জেনারেল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে? অবশ্যই না। মেশিনের বোঝার জন্য আমাদের আলাদাভাবে মেশিনারিজ ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে ওই 01 ওইগুলো থাকে। তবে এইখানে পুরোপুরি 01 ভাবে কাজ করে না। এইখানে কি করে, একটা ডিকশনারি বলে এটারে, এই ইন্টারনাল ডিকশনারি, প্রত্যেকটা এআই বা প্রত্যেকটা এলএলএম এর একটা ইন্টারনাল ডিকশনারি থাকে। ওই ডিকশনারির মধ্যে আমাদের মানে পৃথিবীতে অল পসিবল যত ধরনের ওয়ার্ড, যত ধরনের সেন্টেন্স, যত ধরনের লেটার থাকতে পারে, সব ধরনের ওয়ার্ড, লেটার, সেন্টেন্সের ইয়ে আছে, মানে স্টোর করা আছে ওই ইয়ের মধ্যে, ডিকশনারির মধ্যে। আচ্ছা, এখন এই যে ডিকশনারির মধ্যে যে সব কিছু স্টোর করা আছে, তবে হ্যাঁ কিন্তু এইসব কিছুই বুঝতেছে না, যে ডিকশনারিতে এটা জিনিসটা কি বা এটার মানে কি, হ্যাঁ কিন্তু এইগুলো কিছু বুঝে না, হ্যাঁ জাস্ট স্টোর করে রাখে। তা আমি যখন এই যে ভ্যালুগুলো টোকেনাইজেশন কইরা, মানে হ্যাঁ এটা তো হ্যাঁই করে, আমি তো করি না। এই টোকেনাইজেশন যখন করে, করার পরে যখন সে আমার এই ভ্যালুগুলো নিয়ে এমবেডেড ভেক্টর আকারে প্রকাশ করে বা এমবেডিং করে, তখন কি করে সে একটা ভেক্টর বা একটা ভেক্টর দিয়ে এখানে একটা প্লেসের মতো বোঝাইতেছে। এই যে নাম, লিস্ট অফ নাম্বারস, এক একটা ভেক্টরের মধ্যে একটা নাম্বার থাকে, মাল্টি ডাইমেনশনাল ভ্যালু থাকে, যেমন দুইটা দুইটা ভ্যালু থাকতে পারে, তিনটা ভ্যালু থাকতে পারে, এইসব মাল্টি ডাইমেনশনাল ভেক্টরের মতো ভ্যালু আকারে বা নাম্বার আকারে প্রসেস করে। যেমন আমরা যদি চিন্তা করি এমন, যে আমাদের ডিকশনারির মধ্যে
আমরা খুঁজতেছি হচ্ছে গিয়ে কাউ। এখন কাউ যে আমরা যখন খুঁজি, তা কাউ খোঁজার জন্য আমরা কি করব, আমরা সি এর ঘরে যাব আগে, পরে সি এর পরে যাব কই, ওতে সি এর ঘরের পরে সি এর সাথে ও আছে যখন ওইখানে যাব। তো এইভাবে সে কি করে, আমাদের এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো তার ডিকশনারির সাথে মিলায়া আমার তাদের ডিকশনারির মধ্যে এই যে আমার যে গিভেন ভ্যালুটা, এই ভ্যালুটা যেই জায়গায় আছে ওই জায়গার ওই ভেক্টরের নাম্বারটা আমার টোকেনের সাথে অ্যাড করে দেয়। তার মানে হচ্ছে যে জিনিসটা এমন যে আমি যখন যে মানে আমার যে টোকেনাইজেশন ভ্যালুটা আছে এই টোকেনাইজেশন ভ্যালুর প্রত্যেকটা টোকেনের সাথে এক একটা এমবেডেড ভেক্টর অ্যাড হয় এই এমবেডিং ভেক্টরের বা এমবেডিং এর মধ্যে বা এমবেডেড ভেক্টর স্টেপের মধ্যে, থার্ড স্টেপে। এইটা যখন হয়ে মানে কি বলে এই অ্যাড যখন হয়, নাম্বারগুলো অ্যাড হয়, নাম্বার অ্যাড হওয়ার পরে সে এটা সামনে পাস করে, সামনে পাস করার পরে হয় হচ্ছে ট্রান্সফর্মার প্রসেসিং। এই ট্রান্সফর্মার প্রসেসিং এর মধ্যেই মেন কাজটা হয়। এতটুকু যখন এতক্ষণ যা করলাম এগুলো হচ্ছে জাস্ট ডেটার ইয়ে করছে সে, মানে তার বোধগম্য ওয়াতে বোঝানোর জন্য হ্যাঁ নিজের মতো করে জিনিসটারে বুঝছে বা নিজের মতো করে জিনিসটারে বানাইছে। এখন সে কাজ করবে এটা নিয়ে। এখন কাজ কিভাবে করবে, কাজ করার জন্য এই ট্রান্সফর্মার প্রসেসিং এর হেল্প নেই। ট্রান্সফর্মার প্রসেসিং এর ভিতরে আবার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাটেনশন, আর একটা হচ্ছে এই ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক বা এফএফএন। এখন এই অ্যাটেনশনে কি করে, অ্যাটেনশন হচ্ছে গিয়ে আমরা যে ডেটাগুলো দিছি বা সে যে ভেক্টরগুলো বানাইছে এই ভেক্টরের সাথে অন্য কোন কোন ভ্যালু বা কোন কোন ভেক্টরের বা কোন কোন ওয়ার্ডের মিল আছে ওইগুলো সে চিন্তা ভাবনা করে খুঁজে বের করে। এই যে রিলেশনশিপ বিটুইন ওয়ার্ডস সে এগুলো খুঁজে বের করে, অ্যাটেনশন ফাইন্ডস করে, ফাইন্ড করলে রিলেশন বিটুইন ওয়ার্ডস, রিলেশন মানে ফাইন্ড কি বলে ওই ডাটাগুলোর মধ্যকার রিলেশনটা খুঁজে বের করে। তারপরে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কে কি করে, সে হচ্ছে ওই যে খুঁজে বের করার পরবর্তী যেই ভ্যালুটা আপকামিং ভ্যালুটা কি হইতে পারে ওইটা সে এইখানে ইয়ে করে, মানে অল পসিবল আচ্ছা, কম্বিনেশনের। এই অ্যাটেনশনের মধ্যে আমার একটু কনফিউশন, যে অ্যাটেনশনের কেমনে ইয়া করে, কি পরের ভ্যালুটারে ফাইন্ড করে নাকি ওইটার সাথে ম্যাচ কইরা ফাইন্ড করে? শোনো, অ্যাটেনশনের মধ্যে হচ্ছে কি আমরা রিলেশন ইউজ করি। রিলেশন বলতে কি আমরা যেই মানে এই যে এমবেডেড ভেক্টরের মাধ্যমে যে ভ্যালুগুলো পাঠাইছিলাম এইটার সাথে রিলেটেড যত ধরনের ভ্যালু আছে সে ওই সব ধরনের ভ্যালুর একটা মানে আলাদা একটা কি বলে আহ, এটা হচ্ছে আলাদা নতুন করে আরেকটা ডেটাবেজের মতো তৈরি করে ফেলে একদম শুরু। হ্যাঁ, এটা হচ্ছে কি টেম্পোরারি। তো এই যে এই অ্যাটেনশনের মাধ্যমে যে রিলেশনগুলো আছে এই রিলেশনগুলো খুঁজে বের করার মাধ্যমে সে মানে অন্য অন্য ডেটার মাধ্যমে মানে আপকামিং ডেটা কি হইতে পারে ওই সবগুলোর মধ্যে একটা রিলেশন তৈরি করে। এখন এই যে অ্যাটেনশনের পরে যে ফিড ফরওয়ার্ড, এই ফিড ফরওয়ার্ডের মধ্যে হইতেছে বাকি কাজটা হয়। সে কি রিলেশনগুলো জাস্ট খুঁজে বের করছে। এখন ওই যে রিলেশনটা খুঁজে বের করছে এই রিলেশনটা যে আসলে 100% ট্রু নাকি ফলস এটা তো দেখা লাগবে আমার। এই যে এই ফিড ফরওয়ার্ডের মধ্যে সে কি করে, এই যে প্রসেস অ্যান্ড ইমপ্রুভস দ্য ইনফরমেশন, এই যে যে ইনফরমেশনগুলো আসছিল ওই ইনফরমেশনগুলোরে সে এইখানে চেক করে বা চেক করে খুঁজে বের করে। মনে করি সে আমাদের এখানে কি আছে, আমরা যে যদি আমরা কই হোয়াট ইজ এআই, যে এখানে কোশ্চেনটা যে বলছি এইটার কত ধরনের অ্যান্সার হইতে পারে, প্রায় মানে কোনো হিসাব আছে, 100 200 300 400 হাজার হাজার ধরনের অ্যান্সার হইতে পারে। এখন এই যে হাজার হাজার ধরনের অ্যান্সারের মধ্যে কোন অ্যান্সারটা আমার এসে দিবে এটার একটা সিস্টেম আছে না। এই ফিড ফরওয়ার্ডের মধ্যে থেকে সে ওই রকমের 5টা 10টা 15টা এই রকমের খুঁজে বের করে যে আসলে এইভাবে অ্যান্সারটা যদি করি আমি তাহলে এই সিনারিওর ক্ষেত্রে সবচেয়ে ভালোভাবে এটা মানে ইয়ে করা যাবে, অ্যাপ্লাই করা যাবে জিনিসটা এইভাবে। তো এই যে এইখানে আমরা এই ফিড ফরওয়ার্ড প্রসেসের মাধ্যমে ওই জিনিসটাই করি যে এই যে প্রসেস অ্যান্ড ইমপ্রুভস ইনফরমেশন ইনফরমেশনগুলোরে আমরা প্রসেস করি, ভালোভাবে প্রসেস করে ইমপ্রুভ করি। আচ্ছা, এইটার পরের যে কাজটা আছে নেক্সট টোকেন প্রেডিকশন। এই যে এইখান থেকে যে আমরা বললাম যে আমরা 5 থেকে 7 ধরনের অ্যান্সার আমরা চিন্তা ভাবনা করছি, বা আমরা তো করি নাই মানে মেশিনে চিন্তা ভাবনা করছে যে এখন এই 5টার মধ্যে 7টার মধ্যে তো সবগুলোর আমার দিবে না, যেইটা দিবে এইটা চুজ করে হচ্ছে গিয়ে এই নেক্সট টোকেন প্রেডিকশনে। এইটার মধ্যে আমাদের প্রবাবিলিটি নিয়ে কাজ হয়। প্রবাবিলিটির মধ্যে একটা গত সেমিস্টারে আমরা লজিস্টিক রিগ্রেশন পড়ছিলাম যে সফট ম্যাক্স ফাংশন। ওই সফট ম্যাক্স ফাংশনের মধ্যে আমরা দেখছিলাম যে একটা কোনো একটা থ্রেশহোল্ড দেওয়া থাকে, যে আমাদের থ্রেশহোল্ডের উপরে যদি হয় তাহলে আমাদের ডিসিশন একরকম হয় এবং থ্রেশহোল্ডের নিচে হলে ডিসিশনটা আরেক রকম হয়। তো এইখানে ওই রকমেরই থ্রেশহোল্ড চিন্তা ভাবনা করে, থ্রেশহোল্ড দিয়ে জিনিসটা হয়। আচ্ছা, এটা একটু এখান থেকে দেখাই, একটা আছে এই যে এখানে যদি দেখি আমরা, আমাদের এখানে ছিল দ্য ক্যাট সেট অন ড্যাশ। এই ড্যাশের মধ্যে কি হইতে পারে, এই কি হইতে পারে যে 3-4 রকমের যে ইয়াগুলা চিন্তা ভাবনাগুলো, এই চিন্তা ভাবনাগুলো করে হচ্ছে কি এই যে ফিড ফরওয়ার্ডে। হ্যাঁ, খুঁজে বের করে যে কি কি হওয়ার মতো চান্স আছে, এখানে আমরা কি কি বসাইতে পারি। এবং
পরবর্তীতে নেক্সট টোকেন প্রেডিকশনের যে পার্টটা আছে সে কি করে, এই যে যতগুলা চুজ করছিল এই চুজ করার মধ্যে দেখে যে কোনটা সবচেয়ে ভালোভাবে সুইটেবল হইতেছে এই প্রেডিকশনের মধ্যে, দেখে যে এই যে এখানে 0.61, তার মানে 60% প্রেডিকশন হইতেছে এইটা, এটা সবচেয়ে ভালোভাবে কাজ করবে এখানে। তখন সে এইটাই নিবে, যে এইটা যেহেতু সবচেয়ে ভালো কাজ করতেছে সুতরাং আমি এইটা এখানে বসাবো। যদি এইটা সবচেয়ে ভালো হইতো তাহলে এইটা। এই প্রেডিকশন বা প্রবাবিলিটির যে কাজটা করে এইটা হচ্ছে এটি নেক্সট টোকেন প্রেডিকশনের মধ্যে হয়, বুঝছি? তারপরে যেটা আছে, এখন এই যে আমরা কাজটা যে করলাম এই কাজটা তো একবারে আর হয়ে যেতেছে না, সে একটা একটা করে ওয়ার্ডও প্রেডিক্ট করতে পারে, অথবা একটা একটা করে সেন্টেন্সও ইউজ করতে পারে, অথবা একটা একটা করে লেটারও ইউজ করতে পারে বা প্রেডিক্ট করতে পারে। করার পরে শেষমেশ সে কী করবে, রিপিট দ্য প্রসেস, মানে এই টোকেনগুলো প্রেডিকশনগুলো যে এতগুলো যে কাজ করলো এই কাজগুলো আবার বারবার করবে যতক্ষণ পর্যন্ত না একদম ফিক্সড একটা, যতক্ষণ পর্যন্ত না একটা ফিক্সড ভ্যালু আমরা পাইতেছি বা ফিক্সড ভ্যালু আমাদের সে দিতে পারতেছে, একটা অ্যান্সার, পারফেক্ট অ্যান্সার দিতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা বারবার হইতেই থাকে। এই যে এখানে যদি আমরা একটু দেখি, এক একজনের কাছে জিনিসটা মানে ডায়াগ্রাম এক এক জায়গায় এরকম আছে, যার যেটা ইচ্ছা ওইটাই দিতে পারো, তবে এই জিনিসটা এইখানে যেটা আছে এটা একটু ইজি ভাবে করা আছে, এই জন্য এটা দিলাম। আচ্ছা, এই যে ফার্স্টে প্রম্পট টেক্সট, পরে আমরা কি করি টোকেনাইজেশন করি, পরে এমবেডিং ভেক্টর ইউজ করে ওই জিনিসটার লেবেলিং করি বা নাম্বারিং করি, পরে হচ্ছে গিয়ে এই যে পজিশনাল এনকোডিং, পজিশনাল এনকোডিং কই থেকে আসে, এই যে এই এমবেডেড ভেক্টরের মাধ্যমেই আসে। এইখান থেকে পরে আমরা ট্রান্সফরমারের মধ্যে যাই, ট্রান্সফরমারের মধ্যে অ্যাটেনশন আর ফিড ফরওয়ার্ডে কাজ করে, কাজ করার পরে নেক্সট টোকেন প্রেডিকশন করি, কিভাবে করি, সফটম্যাক্সের মাধ্যমে করি। তারপরে আমরা একটা পিক এ টোকেন, একটা টোকেন পিক করি এবং সেটা বারবার রিপিট করি, এই যে রিপিট, এইখান থেকে লুপ আকারে আবার শুরুতে চলে গেছে, তার মানে কি রিপিট হয়েছে জিনিসটা। এই জিনিসটা হচ্ছে এলএলএম। এখন এলএলএম এর উপরে কারো কোনো ইস্যু আছে? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি কারো ইস্যু না থাকে তাহলে এই যে এইখানে আমাদের এই যে সেম এতক্ষণ যে স্টেপগুলো পড়ছি এই স্টেপগুলো এখানে প্যারাগ্রাফ আকারে বলা আছে, এইভাবেও কেউ যদি ইচ্ছা করে লিখতে পারে, এখানে আরো ইজি ভাবে করা আছে জিনিসটা আর কি। এই যে এটা, এটা একদম ফ্লুয়েন্টলি জাস্ট পড়া একবার মনে রাখা যাবে। অথবা কারো যদি মনে হয় যে স্টেপ আকারে পার্ট পার্ট ওয়াইজ লিখবো, ওয়েল ডান, এটাও কোনো সমস্যা নাই, এটা আরো বেশি ভালো। আচ্ছা, আরেকটা যেটা আছে র্যাগ আরএজি। এখন আরএজির আবার দুইটা স্টেজ আছে আলাদা আলাদা। আরএজি দুই ভাগে কাজ করে। আরএজি জিনিসটা কি? আরএজি আসলে এলএলএম এরই একটা অংশ। কিভাবে এলএলএম এর অংশ? আরএজি সরাসরি এলএলএম রে সাহায্য করার জন্য একটা কাজ করে। কিভাবে কাজ করে? এই যে আরএজির যে ফার্স্ট যে স্টেপটা আছে, এখানে কি বলছে, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। আচ্ছা, এলএলএম এ কি করছে, এলএলএম এ তার কাছে যে ফিক্সড একটা ডিকশনারি ছিল, ওই ডিকশনারি থেকে তার ইচ্ছা মতো সে ওয়ার্ড বা সেন্টেন্স বা যা আছে এই সবগুলো প্রেডিক্ট করে করে আমাদের অ্যান্সার করছে। কিন্তু আরএজিতে ওইটা করে না। আরএজিতে ওই এলএলএম এর মধ্যে যেই ফিক্সড একটা ডিকশনারি ছিল ওইটার সাহায্যও নেয়, এবং আরএজিতে আমাদের এক্সটার্নাল যত ধরনের নতুন নতুন ভ্যালু আছে ওয়েবে, তারপরে হচ্ছে আমরা যেই পাস করি ডকুমেন্ট ওইগুলো, যে আমরা আরএজি জিনিসটা কিভাবে একদম সরাসরি যদি ইজিলি বলি, যে আমরা যখন ওই যে স্লাইড তারে দিয়া চ্যাটজিপিটির স্লাইড দিয়া যখন বলি যে এখন এইটার উপরে অ্যান্সার দাও, তখন সে এক রকমের অ্যান্সার দেয়। আর যদি আমরা স্লাইড ছাড়া আরেক রকম, স্লাইড ছাড়া সরাসরি কোশ্চেন করি তখন কিন্তু আরেক রকমের অ্যান্সার দেয়। যখন স্লাইড ছাড়া সরাসরি কোশ্চেন করি ওইটা হচ্ছে এলএলএম, যখন স্লাইড দিয়া তারপরে সেম কোশ্চেনটাই করি এবং অন্য ধরনের অ্যান্সারটা পাই ওইটা হচ্ছে আরএজি। বুঝছি, এটা হচ্ছে কি একদম ইজি কনসেপ্ট। এখন এই আরএজি কিভাবে কাজ করে? আরএজির ফার্স্টের যে স্টেজটা আছে ওইটার বলে ইন্ডেক্সিং। এই ইন্ডেক্সিং স্টেজে ফার্স্টে আমাদের কালেক্ট ডকুমেন্ট, এই কালেক্ট ডকুমেন্ট বিভিন্ন ওয়েতে হইতে পারে। এই যে একটা ডকুমেন্ট পিডিএফ আকারে, বুক আকারে, ওয়েবসাইটের, তারপরে কোম্পানি ফাইলস বিভিন্নভাবে হইতে পারে। পিডিএফ যেটা আমরা হয়তো কখনো কখনো তারা প্রোভাইড করি, বুক প্রোভাইড করি, ওয়েবসাইটের ডেটা সে নিজে থেকে চিন্তা ভাবনা করে বের করে খুঁজে। কোম্পানি ফাইলস এগুলা এক এক সময় এক একটা, যেই সব কোম্পানির আমরা অনেক সময় বিভিন্ন কোম্পানি নিয়েও কাজ করি বা জিজ্ঞেস করি তারে ওইগুলা। এখন এই ডেটাগুলো সে কালেক্ট করে বা ডকুমেন্ট, এই যে কালেক্ট ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো কালেক্ট করে, করার পরে সে চাঙ্কিং করে। চাঙ্কিং করা আর হচ্ছে গিয়ে ওই যে টোকেনাইজেশন করা প্রায় সেম জিনিসই। চাঙ্ক করা মানে হচ্ছে গিয়ে জিনিসটারে ভাগা, মানে আলাদা আলাদাভাবে ভাগ করা, ভাঙ্গা ভাঙ্গা বিভিন্ন ওয়েতে, মানে বিভিন্ন ছোট ছোট পার্ট করা। এই যে দেখছি লার্জ ডকুমেন্ট আর ডিভাইডেড ইন্টু স্মলার সেকশন কল্ড চাঙ্কস। এই যে ডকুমেন্ট যে ছিল ওই ডকুমেন্টগুলোরে বিভিন্ন আলাদা আলাদা ভাগে ভাগ করছে, ভাগ কইরা ওই চাঙ্ক করছে। এখন এই যে স্টেজ ওয়ানটা ইয়ার মতো না, এলএলএম এর যে ইয়াগুলা প্রম্পটের জায়গায় শুধু ডকুমেন্ট ওইটা না? জিনিসটা পুরোপুরি ওইরকম না।
যেমন তুমি ওইখানে যে দেখছো যে প্রম্পটের সাথে 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 টোকেনাইজেশন কইরা এমবেডিং ভেক্টর ইউজ করে আর সাথে সাথে সে ট্রান্সফর্মে চলে গেছে, কিন্তু সে কিন্তু এটা করে নাই। সে কি করছে, ডকুমেন্ট কালেক্ট করছে, চাঙ্কে ভাগ করছে এবং এমবেডিং ভেক্টর ইউজ করছে। এই ফার্স্টের এইটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু এমবেডিং ভেক্টর ইউজ করে স্টোর ইন ভেক্টর ডেটাবেস। ওই যে একটু আগে যেটা বলছিলাম যে একটা ডিকশনারি আছে তার কাছে ফিক্সড, ওই ডিকশনারি ব্যতীত সে আরও একটা নতুন ডেটাবেস ইউজ করে, মানে তৈরি করে। ওই নতুন ডেটাবেসটা কীভাবে তৈরি করে, আমি যে তার স্লাইডগুলো প্রোভাইড করছিলাম ওই স্লাইডগুলোরে সে চাঙ্কে ভাগ কইরা একটা ভেক্টরের ডেটাবেস বানাইছে সে। আমার ডেটাগুলো দিয়া, আমি আমার গিভেন ডেটা দিয়া সে একটা নতুন ডেটাবেস তৈরি করছে তার ইন্টারনালে। এখন ওই ডেটাবেসগুলোরে এই চারটা নিয়ে হচ্ছে আমাদের ইন্ডেক্সিং, মানে এই চারটা দিয়ে আমরা শুরুতে তারে আর কি এই জিনিসটা অনেকটা এমন যে আমি নিজে থেকে আমার ডেটা তারে ট্রেন করাইতেছি। এটা হইতেছে রিয়েল টাইম ট্রেনিং এর মতো একটা। আচ্ছা, এখন এইটা যখন হয় এই যে এইভাবে কিভাবে কাজ করে, ডকুমেন্টস থেকে স্প্লিট চাঙ্কস, পরে হচ্ছে এমবেডিং চেক টু এ ভেক্টর এবং স্টোর ইন ভেক্টর ডাটাবেস, এই চারটা পার্ট। এবং পরে যেটা আছে পরেরটা হচ্ছে গিয়ে রিট্রিভাল প্লাস জেনারেশন। এখন আগে যখন আমরা এলএলএম করতাম এখানে কি করতো, সে ট্রান্সফর্মের মধ্যে অ্যাটেনশন ফিড ফরওয়ার্ড এটা করতো এবং নেক্সট টোকেন প্রবাবিলিটিস বা নেক্সট টোকেন প্রেডিকশন করতো। এখন এই যে কাজগুলো যে করতো সবগুলো কি করতো, তার ফিক্সড যেই লেভেল আছে বা সরি ফিক্সড যেই ডিকশনারি আছে ওইটা থেকে খুঁজে বের করতো। কিন্তু এইখানে এখন খুঁজে বের করবে কই থেকে, এখন সে তার নিজস্ব যেই ডিকশনারি আছে ওইটারও হেল্প নিবে, এবং আমি যে তারা প্রোভাইড করছি বা সে নিজে থেকে যেটা আলাদাভাবে খুঁজে বের করছে ওইগুলোরও হেল্প নিবে। মানে একসাথে দুইটা আলাদা আলাদা ডেটাবেজের হেল্প নিতেছে সে। এলএলএম এ শুধু একটা ডেটাবেজের হেল্প নিয়ে কাজ করছে, এখানে দুইটা ডেটাবেজের হেল্প নিয়ে কাজ করবে। এখন এই যে এখানে কি ইউজার আস্কে কোশ্চেন, এটা হচ্ছে প্রম্পটের মতো সেম। তারপরে কি কনভার্ট কোশ্চেন টু এমবেডিং, এটা হচ্ছে ওই যে ইয়ার মধ্যে টোকেনাইজেশন আর এমবেডিং ভেক্টর ওই দুইটা একসাথে করে ফেলছে। ওকে, তারপরে হচ্ছে সার্চ ভেক্টর ডেটাবেস। আচ্ছা, এই যে এইখানে আইসা আমাদের ওই আগেরটাতে কি ছিল, আগেরটাতে সরাসরি ট্রান্সফরমারে চলে যেত, কিন্তু এইখানে আগে আমরা ভেক্টর আমার যে টেম্পোরারি যে নতুন একটা ডেটাবেস সে বানাইছে ওই ভেক্টরের সাথে কানেক্ট করবে বা ওই ডেটাবেসের সাথে আগে চেক করবে। ওই ডেটাবেস থেকে চেক করে যে সিমিলার ভ্যালুগুলো পাবে, যে সিমিলার চাঙ্কসগুলো পাবে, ওই সিমিলার চাঙ্কসগুলোরে সে রিট্রিভ করবে। এই যে রিট্রিভ রিলিভেন্ট চাঙ্কস, এইখান থেকে আগে সিমিলার চাঙ্কসগুলোরে সে সিলেক্ট করবে এবং এই প্রসেসে এই স্টেপে আইয়া ওই চাঙ্কসগুলোরে রিট্রিভ করবে। রিট্রিভ করা মানে কি, রিট্রিভ করা মানে নিয়ে নেওয়া বা খুঁজে বের করা, ইউজ করা। এখন রিট্রিভ করবে, এখন রিট্রিভ করলাম আমি, রিট্রিভ করার পরে আমরা অগমেন্ট দ্য প্রম্পট, এই অগমেন্ট দ্য প্রম্পট এর মানে হইতেছে গিয়া ইনফরমেশন কম্বাইন্ড করা। ইনফরমেশন কম্বাইন্ড করবো কার সাথে, ওই যে বললাম যে এলএলএম এর যে নিজস্ব একটা ডিকশনারি আছে ওই ডিকশনারির ভ্যালুর সাথে আমার যেই এই টেম্পোরারি ডেটাবেজের যে ভ্যালুগুলা এইখানে সে রিট্রিভ করে দিছে ওইটার একটা কম্বিনেশন ঘটাবো। কম্বিনেশনের মাধ্যমে যেই নতুন নতুন ভ্যালুগুলো পাবো আমরা ওই ভ্যালুগুলো এলএলএম জেনারেশন দ্য অ্যান্সার, এই এই প্রসেসের মাধ্যমে এলএলএম আমাদের অ্যান্সার করবে। এইটা হচ্ছে গিয়ে ওই যে লাস্ট যে পিক এ অ্যান্সার বা পিক কি জানি এই যে পিক এ টোকেন, এই যে এই অ্যান্সারটা এখানে করবে। এই যে এখানে এলএলএম জেনারেট অ্যান্সার, একটা অ্যান্সার জেনারেট করে দিবে। এখন এই যে এটা হচ্ছে আমাদের ওই ইয়াটা, এটা একদম সহজ, সরাসরি যে স্টেপগুলো আছে ওই স্টেপগুলোই সরাসরি জাস্ট লেখা দিচ্ছি আর কিছুই না। এখানেও প্যারাগ্রাফ আকারে বলা আছে, এটা একবার ভালো করে দেখলে দুই তিনবার, খালি একবার দুই তিনবার রিডিং পড়লে আইসা পড়ার কথা, এটা খুব একটা কঠিন না, ইজি। এখন সবাই একটু চিন্তা করে বলি তো, এলএলএম আর আরএজি দুইটার মধ্যে থেকে কোনটা বেশি ভালো? আরে জি, আরএজি ভালো। কেন ভালো? কারণ হচ্ছে আরএজিতে আমাদের নিজস্ব ডাটাও ইউজ হয় এবং এলএলএম এর যে ফিক্সড ইয়ে আছে লাইব্রেরি বা হচ্ছে আমাদের ওই ডিকশনারি আছে ওইটারও ইউজ হয়, কিন্তু শুধু এলএলএম এর মধ্যে শুধুমাত্র একটা ফিক্সড ডিকশনারি নিয়েই কাজ করে। এই জন্য ওইটা থেকে এটা বেশি অ্যাকুরেট অ্যান্সার দেয়। এখন আরেকটা জিনিস আছে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন জিনিসটা এই জায়গায় সরাসরি উল্লেখ করি নাই, কিন্তু এটা অনেক সময় আসতে পারে বা বলে। হ্যালুসিনেশন মানে কি, হ্যালুসিনেশনের বাংলা হয়তো আমরা বুঝি সবাই, কিন্তু অর্থটা একদম সরাসরি বুঝি না। হ্যালুসিনেশন হইতেছে কি একটা বিভ্রান্তিতে ফেলা। কল্পনা, হ্যাঁ হ্যাঁ ওইরকমই, বিভ্রান্তি বা কল্পনা। কল্পনা, এখন এই ক্ষেত্রে আমরা কল্পনা বা বিভ্রান্তি ইয়ার এআই এর আবার বিভ্রান্তি বা কল্পনার কি আছে, এআই তো কোনো থিঙ্কিংই করতে পারে না। এআই এর জন্য হ্যালুসিনেশন মানে হচ্ছে গিয়ে তার ভুল করার প্রবণতা, বা এআই যদি কোনো ধরনের কোনো কোশ্চেনের অ্যান্সার না পারে তখন সে কি করে, হ্যালুসিনেট কইরা নিজের মতো করে বানায়া একটা উল্টাপাল্টা অ্যান্সার দিয়ে দেয়, ভুলবশত একটা অ্যান্সার দিয়ে দেয়। মানে হ্যার কথা হয়েছে হ্যার কাছে কোশ্চেন করছে, হ্যাঁ কোনো না কোনোভাবে অ্যান্সার দিবেই, এখন ওইটা হোক সঠিক বা হোক ভুল।
যদি সঠিক কোনো অ্যান্সার তার কাছে না থাকে তখন সে ভুল অ্যান্সার দিয়েই দিয়ে দেয়। এইটা এই জন্য দেখা যায় যে অনেক সময় আমাদের সেম কোশ্চেনের অ্যান্সার এক এক জায়গায় এক এক রকম হয়। দেখা যায় যে আমরা ওই যে লাস্টে যে কোশ্চেনটা আমরা কুইজে দিছিলাম ওইখানে আমাদের ডেটা ফরম্যাটের একটা কোশ্চেন আসছিল, ওই ফরম্যাটের ডেটা ফরম্যাটের কোশ্চেনটা আমরা যদি ইয়াতে দেই, চ্যাটজিপিটিতে দেই, তাহলে দেখা যায় যে কারো কাছে আসে সিএসভি, কারো কাছে আসে এক্সেল, আবার কারো কাছে আসে HDF5। আসলে জিনিসটা হবে HDF5, কিন্তু অনেক সময় সিএসবি, তারপরে এক্সেল, কারো কারো এমনই আসে। তো এই জিনিসটা হইতেছে আমাদের রিমুভ করে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন বা আরএজিতে এই হ্যালুসিনেশনটা হয় না। আরএজিতে হ্যালুসিনেশন হওয়ার কোনো ওয়ে নাই, কারণ হচ্ছে ওই আলাদা একটা ফিক্সড ডিকশনারির সাথে আরও একটা টেম্পোরারি ডেটাবেস তো পাইতেছি, এই যে ভেক্টর ডেটাবেস, যেটা ওই যে আগের থেকে নিছি, এই যে এইখান থেকে স্টোর ইন ভেক্টর ডেটাবেস, এইখান থেকে যে একটা নিছি, ওইখানে কিন্তু একটা কোনো না কোনো থাকেই। সুতরাং এখানে কোনো হ্যালুসিনেশন হয় না। আর এলএলএম এর মধ্যে হ্যালুসিনেশন হয়, এই জন্য এলএলএম থেকে আরএজি ভালো। কিন্তু এলএলএম এর একটা অংশই কিন্তু আরএজি। আরএজি কিন্তু সরাসরি আলাদাভাবে কোনো কাজ করতে পারে না, কিন্তু তারপরেও এলএলএম সেপারেটলি আরএজি থেকে আহ, মানে সেপারেট এলএলএম আর আরএজি প্লাস এলএলএম যেটা, ওই জিনিসটা বেশি ভালো। বুঝছি সবাই? সিলেবাস শেষ। আচ্ছা ফুয়াদ, হ্যাঁ তাহলে বলো। ওই যে মনে করো আমরা যদি চ্যাট জিপিটিতে লগ ইন না করি, ওইটা হুম হলো নর্মালি এলএলএম, ওটাতে আর এ জি মানে ফাইল অ্যাটাচ করা যায় না, আর ফাইল যেটাতে অ্যাটাচ করা যায় ওইটা হলো আর এ জি, হুম। এখন এরকম মনে না? করো, তোমরা অপারেটিং সিস্টেম তো সবাই কম বেশি পড়ে আসছো। আচ্ছা, একটা মিনিট, আমি এইটা তো তোমার আউট কোশ্চেন, এটা বাদে আর কোনো কোশ্চেন আছে এইটা রিলেটেড? যদি কোশ্চেন থাকে তাহলে ওইটা ভিডিওর মধ্যে দিব, আর যদি কোশ্চেন না থাকে তাহলে এটা ভিডিও থেকে বাইরে বলতাছি। আশা করি কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা একটা মিনিট, আমি এটা ক্লোজ করে পরে বলতাছি কোশ্চেনের অ্যান্সার। স্লাইডার নাই? না শেষ তো, শেষ। সব স্লাইড কম্বাইন করে এটা বানাইছি। এইটা একটা পড়ো, এটা পড়লেই আশা করি আর কোনো ইস্যু হওয়ার কথা না, এটাতে সব আছে।